আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পাঠে আমরা কিভাবে উপাত্তের গাণিতিক গড় বের করতে হয় এইটা নিয়ে আলোচনা করব। তো পরিসংখ্যানে উপাত্তের গাণিতিক গড় আমরা কয়েকটা মেথডের মাধ্যমে করতে পারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। তো আমাদের আজকের ক্লাসে মেন ওই টপিকটা নিয়ে আলোচনা করব, বাট এর পরে আমরা আদার্স যে মেথড গুলো আছে যার মাধ্যমেও গাণিতিক গড় বের করা যায়, অর্থাৎ গাণিতিক গড়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই চ্যাপ্টার থেকে যা যা শিখতে হবে সবকিছু আমরা আলোচনা করব। তো নর্মালি আমাদের উপাত্তে যখন ডেটা দেওয়া থাকে তখন আমরা গাণিতিক গড় কিভাবে বের করি। লেটস সে কয়েকটা ডেটা দেওয়া আছে, ফর এক্সাম্পল এরকম 10, 21, 22, 15 অ্যান্ড 17। এখন যদি বলি এই ডেটাগুলোর গড় বের, তো আমরা জানি এইটা কিভাবে বের করতে হয়, যে সবগুলোর ডেটার ভ্যালু যোগ করে এখানে যে কয়েকটা উপাত্ত আছে তত দিয়ে ভাগ করতে হবে। যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সো আমরা 5 দিয়ে ভাগ করলে যে মান পাবো সেইটাই কি বোঝাবে, এই উপাত্তের গড় বা গাণিতিক গড় বোঝায়। তো আমরা এভাবে উপাত্তের গাণিতিক গড় বের করতে পারি, বাট যখন উপাত্তগুলো অনেক বেশি হবে তখন এই মেথডের মাধ্যমে তুমি যখন গড় বের করতে যাবা তখন দেখবা যে অনেক ভুল হচ্ছে বা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। প্লাস এভাবে করতে গেলে আমাদের অনেক প্রবলেম হয়, অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যায় দাঁড়ায়। এজন্য আমরা যখন অনেকগুলো উপাত্ত হয় সেটাকে ইজিলি আমরা যেন গড় বের করতে পারি, এই জন্য এই উপাত্তগুলোকে আমরা সারণীভুক্ত করি। আর সারণীভুক্ত করার পরে সেই সারণী থেকে আমরা গাণিতিক গড় বের করার জন্য দুইটা মেথড ব্যবহার করি। একটা হচ্ছে নর্মালি গাণিতিক গড়, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়। তো আমরা ফার্স্ট অফ অল দেখবো যে নর্মালি কিভাবে গাণিতিক গড় বের করতে হয়, দেন হচ্ছে আমরা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় বের করতে হয়। উদাহরণ সাথে বলে দেওয়া আছে, এখানে কিছু ডেটা দেওয়া আছে যেটা সারণী আকারে দেওয়া আছে। আমাদের কি করতে হবে, গাণিতিক গড় নির্ণয় করতে হবে। এখানে কিন্তু সংক্ষিপ্ত বলে না, যখন সংক্ষিপ্ত মেনশন করবে তখন আর একটা নিয়মে করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর ওইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওইটা আমরা একটু পরে আলোচনা করব। শুধু যদি বলে গাণিতিক গড় নির্ণয় করা, তখন আমরা গাণিতিক গড় বের করার জন্য যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে এইটা। তখন আমরা এই ফর্মুলার মাধ্যমে গাণিতিক গড় বের করব। এইটা এইটা করার জন্য আমাদের এখানে তো টেবিলটা বা সারণী দেওয়াই আছে। এখানে এগুলো শ্রেণী, এই যে প্রথম শ্রেণী, দ্বিতীয়, এভাবে দেওয়া আছে। আর প্রত্যেকটা শ্রেণীর এখানে গণসংখ্যা দেওয়া আছে। তো এইটা নিয়ে আমরা আমাদের যে গাণিতিক গড় বের করার জন্য যে টেবিলটা লাগবে সেটা আমরা তৈরি করব। তো আমাদের গাণিতিক গড় বের করার জন্য এক্সট্রা দুইটা কলাম লাগবে। আমাদের শ্রেণী প্রাপ্তি বা শ্রেণী দেওয়া আছে সেটা আমরা এই কলাম বরাবর বসাই দিব, যেটা যেটা দেওয়া আছে ওইটা আমরা এখানে বসাবো। আর গণসংখ্যা এ বরাবর আমরা বসাই দিব। নাম লেখার জন্য আমরা এক্সট্রা একটা রো নিব, আর হচ্ছে আমাদের মোট বের করার জন্য আমরা এক্সট্রা আরেকটা রো নেব। এই যে কিভাবে এই সারণীগুলো তৈরি করতে হয় এটা কিন্তু আমরা পার্ট 1-এ আলোচনা করছি। তোমরা যারা পার্ট 1 দেখো নাই অবশ্যই পার্ট 1 দেখে নিবা, তাহলে বুঝতে পারবা কিভাবে সারণী তৈরি করতে হয়। এখানে গাণিতিক গড় বের করার জন্য দুইটা কলাম তৈরি করতে হবে। একটা হচ্ছে শ্রেণী মধ্যমান যেটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, আর আরেকটা হচ্ছে এই যে গণসংখ্যা আর শ্রেণী মধ্যমানের গুণফল বের করার জন্য আরেকটা আমাদের কলাম লাগবে। এখানে শ্রেণী মধ্যমান কি এক্স দিয়ে প্রকাশ করা হয়, যেটা বললাম যে এখানে আই দ্বারা বোঝায় যখন আয়ের মান 1 হবে তখন এটা প্রথম শ্রেণীর মধ্যমানকে নির্দেশ করে, যখন আয়ের মান 2 হবে তখন এটা দ্বিতীয় শ্রেণীর মধ্যমানকে নির্দেশ করে এভাবে। আর গণসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকে এটাকে এফ দিয়ে প্রকাশ করে। সেম যে যখন এফ এর ক্ষেত্রে এফ আই দ্বারা বোঝায় যখন আয়ের মানটা 1 হবে তখন প্রথম শ্রেণীর গণসংখ্যা বোঝাবে, যখন আয়ের মান 2 হবে তখন দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা বোঝাবে। তো আমাদের শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করব,
শ্রেণী মধ্যমান বের করা কোয়াইট সিম্পল। শ্রেণী মধ্যমান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে একটি শ্রেণীর যে ঊর্ধ্বমান বা উচ্চ সীমা সেটা প্লাস হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ওই শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। আর এই যে শ্রেণী, এই শ্রেণীর যে আমাদের এই প্রথমটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা বা শ্রেণীর নিম্নমান, আর যেটা দ্বিতীয়টা এটাকে বলা হয় শ্রেণীর উচ্চ সীমা বা শ্রেণীর ঊর্ধ্বমান বলা হয়। শ্রেণী মধ্যমান হবে শ্রেণীর নিম্ন সীমা, বা আমরা নিম্ন সীমা আগে লিখতে পারি, কোনো সমস্যা নাই, কারণ দুইটা যোগফল নিতে হবে। তো আমরা এইভাবে যে 25 প্লাস 34/2 এইটা করলে আমরা পেয়ে যাব 29.5। এইটা হচ্ছে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণীর। এইভাবে একই সূত্র ব্যবহার করে আমরা পরবর্তী যে শ্রেণীগুলো আছে প্রত্যেকটা শ্রেণীর জন্য শ্রেণী মধ্যমান বের করতে পারবো। তো শ্রেণী মধ্যমান বের করার টেকনিক হচ্ছে যে শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2 করলে আমরা পেয়ে যাব। আমরা জানি যে পরিসংখ্যানের ম্যাথগুলো একটু ইজি আছে, বাট এই ম্যাথগুলো করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় লাগে। এই জন্য আমরা এই ধরনের ম্যাথ যেন অনেক দ্রুত করতে পারি তার জন্য কিছু শর্টকাট শিখব, যার মাধ্যমে ম্যাথগুলো খুব দ্রুত করা যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এই শ্রেণী মধ্যমান বের করার জন্য একটি শর্টকাট আমরা ফলো করব। তুমি চাইলে প্রত্যেকটা শ্রেণীর জন্য ওই সূত্রের মাধ্যমে শ্রেণী মধ্যমান বের করতে পারো, বাট সেটা বের করতে গেলে তোমার অনেক সময় লাগে। তুমি কি করবা? প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান বের করে নিবা, তারপরে এখানে দেখবা যে শ্রেণী ব্যাপ্তি কত বা শ্রেণী ব্যবধান কত। 25 থেকে 34 দেখা যাচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তো আমরা এই প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমানের সাথে শ্রেণী ব্যবধান যোগ করে দেব। 10 যোগ করলে পেয়ে যাচ্ছি 39.5, তার সাথে 10 যোগ করলে পেয়ে যাচ্ছি 49.5। এভাবে ক্রমান্বয়ে শ্রেণী ব্যবধান যোগ করতে থাকলে আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটা শ্রেণীর জন্য শ্রেণী মধ্যমান পেয়ে যাব। এইটা হচ্ছে শ্রেণী মধ্যমান শর্টকাট ওয়েতে বের করার টেকনিক। এবার আমাদের বের করতে হবে fi xi। তো f দ্বারা গণসংখ্যা আর x দ্বারা হচ্ছে শ্রেণী মধ্যমান। সো প্রথম শ্রেণীর গণসংখ্যা আর শ্রেণী মধ্যমান গুণ করে আমরা এইটা পেয়ে যাব। এইভাবে প্রত্যেকটা শ্রেণীর জন্য শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা গুণ করে সবগুলো লেখার পরে এই সবগুলো কি বের করতে হবে? এই সবগুলো সাম নিতে হবে বা যোগফল করতে হবে। যোগফল পেয়ে গেলাম হচ্ছে, আর এখানে মোট গণসংখ্যা n = 100। তো এখানে একটা বিষয় যে আমাদের কি কি কলাম লাগবে এটা বোঝার জন্য আমরা দেখবো যে সূত্রের দিকে আমরা তাকালে আমরা গেস করতে পারবো কি কি রাশির মান বের করতে হবে। যেমন এখানে n লাগবে, সামেশন অফ fi xi লাগবে, সো এটার সামেশন লাগবে, সো এই কলামটা লাগবে। তো আমরা এখন কি করবো? এই যে n এর জায়গাতে টোটাল n এর মান এখানে বসায় দিব, আর এই যে সামেশন অফ এই সম্পূর্ণ পার্টটাই হচ্ছে এই ভ্যালুটা, সো আমরা এই ভ্যালুটা এখানে বসাই দেব। দেন এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি 61.9। এটা হচ্ছে এটা গাণিতিক গড়। এভাবে আমরা গাণিতিক গড় বের করতে পারি। এবার চলো দেখব কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করা যায়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করার ফর্মুলা, যেখানে এক্স বার দ্বারা গাণিতিক সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়কে নির্দেশ করে। এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় বলতে কি বোঝায় সেটা আমরা বোঝাই দিব, জাস্ট একটু পরিচয়টা জেনে নেই। এন তো গণসংখ্যা, মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আর এফ আমরা জানি হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ইউআই এখানে নতুন একটা রাশি, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ইউ দ্বারা বোঝায় ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয় সেইটা আমরা উদাহরণের মাধ্যমে তোমাদের এখনই দেখাই দেব। তো এই সূত্র মুখস্থ থাকতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করার জন্য।
উদাহরণ 8 দেখো, এটা বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, যখনই প্রশ্নে সংক্ষিপ্ত এই কথাটা মেনশন করা থাকবে, তখনই তোমাদের এই যে আমি যে সূত্রের কথা বললাম, এই সূত্রের মাধ্যমে গাণিতিক গড় বের করতে হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের গড় নির্ণয় করতে হবে। কিভাবে আমরা করবো এটা? তো আগের মতো এখানে সারণী দেওয়া আছে, এটাকে আমরা এভাবে সাজিয়ে নিব। এখানে প্রথমটা হবে শ্রেণী ব্যাপ্তি, আমরা প্রত্যেকটা শ্রেণী এভাবে লিখে নেব। দেন আগের যে নিয়মটা বললাম, ওই নিয়মের মাধ্যমে আমরা শ্রেণী মধ্যমান বের করে নেব, গণসংখ্যা এখানে দিব। আর ধাপ বিচ্যুতি বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তো আমরা যদি প্রথম শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করতে চাই, মানে U1 বের করতে চাই, তাহলে U1 ইকুয়ালস হবে xi, মানে x1। x1 মানে হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান, শ্রেণী মধ্যমান বা মধ্যমান, সেটা হচ্ছে 4। দেন হচ্ছে আনুমানিক গড়, আর এখানে শ্রেণী ব্যাপ্তি h। তো প্রথম শ্রেণীর জন্য শ্রেণী মধ্যমান হচ্ছে 4 মাইনাস আনুমানিক গড়। তো আমরা আনুমানিক গড় কিভাবে ধরে নিব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বাট এটা খুবই ইজি আছে। সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি। যেমন দেখো, এখানে সবচেয়ে গণসংখ্যা বেশি হচ্ছে 52 বা 52, এই শ্রেণী। তো যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, ওই শ্রেণীর, তার মানে এই শ্রেণীর শ্রেণী মধ্যমানকে আমরা ধরে নিব আনুমানিক গড়, আনুমানিক গড় বা এ ধরে নিব। সো আই রিপিট, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি হবে, সেই শ্রেণীর শ্রেণী মধ্যমানই হবে আনুমানিক গড় বা এর ভ্যালু। এখানে আনুমানিক গড় হচ্ছে 20, আমরা এখানে বসাই দিলাম 20। তাই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো এখানে 2 থেকে 6 শ্রেণী ব্যাপ্তি হবে কত? 4। তো আমরা এখানে 4 বসাই। আচ্ছা, এখানে একটা বিষয়, শ্রেণী ব্যবধান আমরা এখানে নিলাম কত? 4 নিলাম। বাট আমরা আগের পার্টগুলোতে বা আগে দেখছি যে আমাদের শ্রেণী ব্যবধানটা নেওয়ার জন্য আমরা এই যে দুইটা নিম্নসীমা উচ্চসীমা আছে, এগুলোকে আমরা কাউন্টিং করছি। বাট এখানে আমরা উচ্চসীমা নিম্নসীমা বাদ দিয়ে শুধুমাত্র তাদের মধ্যবর্তী যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিলাম। কারণটা হচ্ছে, দেখো এখানে এই শ্রেণীগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। একটি শ্রেণী অবিচ্ছিন্ন কিভাবে বুঝতে পারবো? যদি এরকম হয় যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা যেটা, তার পরের শ্রেণীর নিম্ন সীমা সেইটা, তার মানে এখানে কোনো গ্যাপ নাই। এইরকম যেমন এখানে 14, এখানে 14, কোনো গ্যাপ নেই। এই ধরনের শ্রেণীগুলোকে বলি আমরা অবিচ্ছিন্ন শ্রেণী। আর অবিচ্ছিন্ন শ্রেণী মানে হচ্ছে তখন আমাদের শ্রেণী ব্যবধান নেওয়ার জন্য উচ্চ সীমা নিম্ন সীমা আছে, এগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র তার যে মধ্যবর্তী যে ভ্যালুগুলো যে কয়েকটা আছে তত হবে। কারণটা হচ্ছে, যদি আমরা 6কে আমরা কাউন্টই করতাম, তাহলে তো 6টা এখানে লেখার প্রয়োজন ছিল না, কারণ আমরা দুইবার হয়ে যেত, একই ভ্যালু দুইটি শ্রেণীতে কাউন্টিং করা হতো। তো তোমাদের শর্টকাট বা ব্যাপারটা মাথায় রাখবা, যখন তোমাদের শ্রেণীগুলো অবিচ্ছিন্ন থাকবে, মানে হচ্ছে এরকম একটা শ্রেণীর উচ্চ সীমা আর তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই রকম, তখন তোমরা তার শ্রেণী ব্যবধান বের করার জন্য এই যে তাদের পার্থক্য নেবে। বাট আগেরটাই খেয়াল করো, যখন আমরা এটা করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 34 আর এখানে 35, তার মানে এখানে অবিচ্ছিন্ন নয়, এটা বিচ্ছিন্ন শ্রেণী। এই জন্য আমরা এখানে 25, 34, 25 এবং 34 সহ আমরা কাউন্টিং করছি, করে দেখছি যে এখানে 10টি উপাত্ত আছে, যার ফলে আমাদের শ্রেণী ব্যাপ্তি হয়েছে এইটার জন্য 10। বাট পরেরটা যেটা আমরা দেখলাম যে এখানে শ্রেণীগুলো অবিচ্ছিন্ন, এজন্য আমরা শুধুমাত্র পার্থক্য নেব, অর্থাৎ 4 হবে। এইটা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি উপরে কত হচ্ছে -16/4, দ্যাট মিনস -4। তার মানে প্রথম শ্রেণীর ধাপ বিচ্যুতি হচ্ছে -4। এভাবে তুমি প্রত্যেকটা শ্রেণীর ধাপ বিচ্যুতি বের করতে পারবা। বাট আমরা এখানে কি করবো? শর্টকাট অ্যাপ্লাই করবো। সেই শর্টকাটটা খুবই মজার, এটার মাধ্যমে তুমি ধাপ বিচ্যুতি অনেক দ্রুত বের করতে পারবে।
সেটা হচ্ছে তোমার যে শ্রেণীতে আনুমানিক গড় বিদ্যমান সে শ্রেণীর ধাপ বিচ্যুত হবে 0, সেইটা ধাপ বিচ্যুত হবে 0 অলওয়েজ। এবং উপরের দিকে 1 2 3, নিচের দিকে 1 2 3 করে হবে, বাট উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস হবে। তার মানে এইটা 0 হবে, তার উপরেরটা হবে -1 -2 -3 -4, আর নিচে হবে 1 করে বা পজিটিভ একই, +1 +2 +3 এভাবে। এভাবে আমরা খুব দ্রুত ধাপ বিচ্যুত গুলো বের করে নিতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে, যেহেতু সূত্রে এফ আই ইউ আই বিদ্যমান, তার মানে গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণফল লাগে। তো আমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য এই যে গণসংখ্যা এফ আর ধাপ বিচ্যুতি ইউ -4, তো দুটো গুণফল করলে কত পাওয়া যাবে? -4 পাওয়া যাবে। এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য এই যে ধাপ বিচ্যুতি আর গুণসংখ্যার গুণফল বের করে নেব, নিয়ে দেন হচ্ছে সবগুলো সাম বা যোগফল নিব, কারণ এখানে সূত্রে এই যে সামেশন গুণফলের কি নিতে হবে? যোগফল নিতে হবে, জন্য আমরা যোগফল বের করে নিব। এইটুকু কাজ করতে পারলে আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করতে পারবো। সো আমি যদি আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়াই থাকবে, শ্রেণী মধ্যমান বের করে নিব, গণসংখ্যা দেওয়া থাকবে, সেটা আমরা এখানে নিব। আর নতুন একটা রাশি ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি আমরা শর্টকাট ওয়েতে করবো, সেটা হচ্ছে যে আনুমানিক গড় যে শ্রেণীতে বিদ্যমান, আনুমানিক গড় মানে হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণী মধ্যমানকে আমরা আনুমানিক গড় বলবো। আর সেই শ্রেণীর ধাপ বিচ্যুত হবে 0, উপরের দিকে 1 2 3, নিচের দিকে 1 2 3 করে হবে, বাট উপরের দিকে মাইনাস হবে আর নিচের দিকে প্লাস হবে। দেন এই প্রত্যেকটার গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণফল বের করে নিব, দেন সবগুলো যোগ করলে আমরা সামটা পেয়ে যাব। এখন আমাদের সূত্রে এই ভ্যালুগুলো আমরা বসাই দিব। সো এক্স বার ইকুয়াল টু, মানে এর জায়গাতে 20 বসালাম, প্লাস এন এর মান দিলাম 188 বসাই দিলাম, আর উপরে হচ্ছে এটার মান হচ্ছে যেখান থেকে আসবে -37 ইন্টু এইচ মানে শ্রেণী ব্যাপ্তি, সেটা হচ্ছে 4। তো আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করলে পেয়ে যাচ্ছি 19.21। এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আনুমানিক গড় বের করতে পারি।